আচ্ছা, এই যে 46 ব্যাচেরই তো না ছেলেটা, ইশতিয়াক, তাই না? ইশতিয়াক ছেলেটা 46 ব্যাচের না? জি স্যার। হ্যাঁ। তোমাদের 46 মারুফ তোমাদের ব্যাচের? জি জি জি। হ্যাঁ। ইশতিয়াক ক্লাস করে না কেন? না স্যার, ও কন্টিনিউ করবে না স্যার, বাদ দিবে। বা দিদি মানে মানে কি বিশ্ববিদ্যালয় থেকে পড়বে চলে না, যাবে? পড়বে না। জি বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবে? জি কি করবে গিয়ে? স্যার, জানি না সেটা স্যার। আমাদের মনে হয় স্যার, আমাদের আমাদের টিচারদের সাথে প্লাস ভার্সিটির সাথে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। প্লাস বলো বলো অনেকে, বলো, শুনি শুনি, বলো একটু শুনি। স্যার এখন যেরকম এই যে যে স্টুডেন্টটা পড়বে না, যে বলতেছে হুম সে পড়বে না, সে কেন হুম পড়বে না? সে আউটসাইডে কোথাও জব করতেছে বা এরকম বুঝতেছে, বা তার জন্য এখন পড়াটা অনেক বেশি টাফ মনে হচ্ছে। সে হুম টিচারদের সাথে যোগাযোগ করতে পারতেছে না, টিচাররাও তাকে ভবিষ্যৎ সম্পর্কে, কেরিয়ার সম্পর্কে তাকে কিছু বলতে পারতেছে না, বুঝাইতে পারতেছে না, বা তার হুম খোঁজ খবর নিতে পারতেছে না। সে সময় মতো, স্যার ওই সময় মতো যে পেমেন্ট দেওয়ার কথা সেটা সময় মতো দিতে না পারার কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে যখন আবার সেকেন্ড ইনস্টলমেন্ট আসতেছে তখন তার ডবল টাকা হয়ে যাচ্ছে। হুম তখন সেও ওইটাও সে দিতে পারতেছে না ঠিক মতো। মানে স্যার, হুম ভার্সিটিতে না যাওয়া, টিচারদের সাথে না পরিচিত হওয়া, মানে হুম স্যার এইসব কারণে দেখা যাচ্ছে পড়াশোনার থেকে তো দূরে সরে যাচ্ছেই, মানে হুম আর অন্যান্য বিষয় থেকে অনেক দূরে চলে যাচ্ছে। সেজন্য পড়াশোনা থেকে সে আগ্রহটা হারিয়ে ফেলতেছে। ভাবতেছে যে আমি এটা পড়ে কি লাভ হবে আমার, এত টাকা হুম দিয়ে টাকা নাই। এখন বিভিন্ন ধরনের অসুবিধা দেখিয়ে স্যার দেখা যাচ্ছে যে পিছিয়ে যাচ্ছে অনেক। আমাদের সাথে 9 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে থেকে স্যার এখন 6 জন কন্টিনিউ করতেছে। তার মধ্যে তাও আরেকজন স্টুডেন্ট আছে, সেও এরকম, তার অনেক ডিউ পড়ে আছে, সে কিভাবে কি করবে জানি না। এই ধরনের সমস্যাগুলো হচ্ছে স্যার। স্যার আমি ওই দিন ভার্সিটিতে গিয়েছিলাম লকডাউন যখন, মানে এই যে প্রথম ছিল। যে লকডাউন হলো হ্যাঁ হ্যাঁ। সেটা চলতেছিল। তো হুম আমি ভেবেছিলাম কথা বলবো হুম টিচারদের সাথে, আনিস হুম স্যার ছিলেন। তো দেখি যে স্যাররা সবাই ব্যস্ত, তো আমার হুট করে এই কথাটা মাঝখানে, তাও আবার লকডাউনের মধ্যে গিয়েছি, এই জন্য হুম আর বলার সুযোগটা পাইনি। টিচারদের সাথে আমি এই বিষয়ে কথা বলতাম যে স্যার আমাদের প্রত্যেকটা বেচ ওয়াইজ যে মেন্টর স্যার আছেন, প্রত্যেকটা বেচ ওয়াইজ যদি প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একবার করে একটা মিটিং হয় সবার হুম সাথে গুগলে বা যেভাবে হোক, তাহলে হুম মনে হয় স্যার ভালো হয়। না হুম হয় এইভাবে দূরত্বের কারণে অনেকেই পিছিয়ে যাচ্ছে স্যার। হুম। না, এই এই কথাটা খুব সুন্দর একটি কথা, এবং আমি এটা নিয়ে একটু আহ, স্যারদেরকে বলেছিলাম যে স্যার, যার কারণে কিন্তু একটি মিটিং কিন্তু আমাদের সব স্টুডেন্টদেরকে নিয়ে হয়েছিল। হ্যাঁ। স্যার সবাই থাকলে তখন কথা বলা যায় না স্যার। তখন বলা যায় না, হ্যাঁ। জি না। এবং আমি চেয়েছিলাম যে ওটা ইয়ে ভাবেই হোক। ওটা আমার ইচ্ছা আছে, আমি আমার 45 ব্যাচকে নিয়ে, আমার 45 ব্যাচেরও অনেক ডিউজ। হ্যাঁ, ওটা নিয়ে আমি একটু কথা বলতে চেয়েছিলাম ওদের সাথে। আহ, এটা আসলে করা যায়, এটা আসলে করা উচিত। কারণ আমি শুধু আমার স্টুডেন্টটাকে মনে করব টাকা দেওয়ার সময়, হ্যাঁ, জি আর বাকি তার কি সমস্যা হচ্ছে সেটা না দেখাটা আসলে অন্যায়। তবে একটা জিনিস এদিক থেকে আবার ইউনিভার্সিটি কিন্তু চেষ্টা করছে। ইউনিভার্সিটি একটি প্রতিষ্ঠান এবং তোমাদেরও পড়াশোনা করতে হবে। যার কারণে বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ছাড় দিচ্ছে, তোমাদের ওয়েভার দিচ্ছে, নানান রকম চেষ্টা করছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটিকেও খুব বেশি একটা দোষ দেওয়া যাবে না, কারণ ইউনিভার্সিটি চালাতেও তো টাকার প্রয়োজন হয়। এবং স্যার। তোমাদের তোমাদের শেষ করি, হ্যাঁ, তোমাদের যদি তোমরা পার ইনস্টলমেন্টটা যদি একটু আমার মনে হয় যে নিয়মিত দিতে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে আসলে এতটা বোঝা হতো না। কারণ তোমাদের টোটাল মনে হয় সেমিস্টারে কত, 22,000 না কত না? স্যার আমাদের স্যার 46 বেচের আমাদের স্যার 25,000 টাকা স্যার, 25,000 25,000 টাকা, সামথিং। সেটাকে যদি তুমি 3 ভাগে ভাগ করো তাহলে 8,000-এর কিছু বেশি প্রতি সেমিস্টারে পড়ছে। আমার মনে প্রতি 4টা ইনস্টলমেন্ট না এখন? স্যার 4টা তো আমরা জানতাম, কিন্তু এবার স্যার 3টা নিচ্ছে, সেজন্য স্যার একটু প্রেসার হয়ে যাচ্ছে অনেকের অনেকের জন্য স্যার। তা আমি ধরলাম 3টা ইনস্টলমেন্ট, তাহলে দেখা যাচ্ছে 8,000 করে দিতে হচ্ছে। তো 8,000 টাকা করে দেওয়া, এটা যেহেতু তোমরা এসেছো বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে, আমার কাছে মনে হয় যে এটা তোমরা জেনেই এসেছো। হ্যাঁ, এখন প্যান্ডেমিক সিচুয়েশন, তার জন্য কিন্তু আবার তোমাদেরকে ওয়েভার দেওয়া হয়েছে এই সেমিস্টারে, তাই না? আমার মনে হয় যে নেক্সট সেমিস্টারেও তোমরা ওয়েভারটা পাবা মনে হচ্ছে আমার। হুম। জি তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব বেশি তো মানে বোঝা হয়ে যাওয়ার কথা নয়। হ্যাঁ, কেউ কেউ থাকতে পারে স্পেশাল কেস, সেগুলোকে কিন্তু কনসিডার করা হচ্ছে, এবং তাদেরকে বলা হচ্ছে যা পারো, ওই যে মসজিদে বলে না, আপনারা যা যা পারেন দিয়ে অংশীদার হন। ঠিক আছে, এই মহান কাজের অংশীদার হন। তো তোমাদেরকে কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা বলি যে তোমরা যে যা পারো পরীক্ষার আগে দিয়ে রাখো।
হ্যাঁ, কারণ আমরাও জানি যে আলটিমেটলি তোমরা টাকা পয়সা না দিয়ে তো সার্টিফিকেট নিতে পারবে না। হ্যাঁ, আর এটাই ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে খুব বেশি একটা কঠিন না সিচুয়েশনটা। এখন বলো মারো। স্যার আপনি যেটা বললেন স্যার, ফিনান্সিয়াল প্রবলেম যেটা স্যার, এটা হুম যদি কারো থাকে সে তো পড়তে পারবে না, সেটা আমরা আরো চেষ্টা করলে সম্ভব না স্যার। হুম হুম কিন্তু স্যার আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যার, টাকা পয়সার পর একটা বিষয়টা পড়ে, কিন্তু যে স্টুডেন্ট তার পড়াশোনার আগ্রহ আছে, হুম যে জানে যে আমি এই পড়াশোনা এই লাইনে ভাবে পড়াশোনা করলে আমার কেরিয়ারে আমি এরকম এরকম অনেক কিছু করতে পারবো, বা হুম সে হুম স্বপ্ন দেখতে পারে, হুম, তখন কিন্তু স্যার তার কাছে টাকা না থাকলেও সে ব্যবস্থা করবে। বা তার যদি একদমই অবস্থা না থাকে, এরকম টাকা দেওয়ার মতো তার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে তো সেটার কথা বাদ স্যার, সে পড়তে পারবে না, সেই কথা বলে লাভ নেই। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যে হয়তো একটু কষ্ট করলে টাকা দিতে পারবে, কিন্তু তার পড়াশোনার সাথে তার গ্যাপ হয়ে যাচ্ছে স্যার। অনেক স্টুডেন্ট আছে যারা খুবই অ্যাক্টিভ, তাদেরও দেখা যাচ্ছে স্যার অনেক সময় তারা ক্লাস মিস দিয়ে দিচ্ছে, বা হুম। কোনো একটা ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্ট থাকলেও সেটা সে জানতেছে না স্যার। এটা পড়াশোনার সাথে একটা স্যার দূরত্ব গ্যাপ হয়ে যাওয়ার কারণে স্যার এটা হচ্ছে। যদি সেটা স্যার এই সেটা কেন গ্যাপটা না হচ্ছে, সেটা থাকে। সেটা কেন হচ্ছে তোমাদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে? কমতিটা পরে শুনছি, কিন্তু তোমাদের পক্ষ থেকে কেন হচ্ছে তোমার কি মনে স্যার হয়? স্যার আমার যেটা মনে হয় যে আমরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি আদার্স অন্যান্য দিকে, মানে ব্যস্ত হয়ে। তো এটা যদি আমাদের মেন্টর স্যাররা বা কোঅর্ডিনেটর স্যার যারা আছেন, হুম এনারা যদি স্টুডেন্টদের একটু খোঁজ নেন যে ক্লাস কারা করতেছে ঠিক মতো, করতেছে না কারা, যারা হুম করতেছে না তারা কেন করতেছেন, তাদের সাথে একটু যোগাযোগ করা হুম আলাদা করে, বা সিআর কে বলা যে একটু হুম যোগাযোগ হুম করার জন্য, বা পরের ক্লাসে যেন সে অবশ্যই উপস্থিত হুম থাকে, অনলাইনে হুম অ্যাটেন্ড করে, তারপরে হুম তাকে জিজ্ঞাসা করা, বা তখন তাকে কিছু হুম। বলা যে তুমি ক্লাস করো, পিছিয়ে যেও না। স্যার এই বিষয়গুলো মনে হয় খেয়াল করলে স্টুডেন্ট গুলো আর হারিয়ে যাবে না আমাদের আচ্ছা, সাথে থেকে। আমি 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 দেখো, আমি কিন্তু তোমরা আমাকে ফেসবুকে যারাই প্রায় রিকোয়েস্ট পাঠাও, হ্যাঁ, আমি মোটামুটি একটু প্রোফাইলটা যদি ঠিকঠাক মতো দেখতে পারি, এবং আমার স্টুডেন্ট যদি দেখি যে হ্যাঁ কোডিং পড়ছে, এসইউবি তে পড়ছে, আমি কিন্তু হচ্ছে তোমার ইয়ে করি, কি বলে, যে তোমাদেরকে ফ্রেন্ড লিস্টে আমি যোগ করে নিই। এর একটা কারণ আমি যেটা মনে করি, কারণ হচ্ছে যে দেখো, টিচার এবং স্টুডেন্টের প্রতি সপ্তাহে আমি যদি দুটো ক্লাস করে ইয়ে করি, তোমার ধরো 3 দিন 3 ঘন্টা আমার তোমাদের সাথে ইন্টারাকশন হচ্ছে, তার মধ্যে আমাকে পড়াতে হচ্ছে। হ্যাঁ, তো আমি চেষ্টা করি কি যে, আমি কিন্তু ওই যে দেখলাম না, আমি বললাম না তোমাদেরকে তোমার এই ইশতিয়াক ছেলেটার কথা, ইশতিয়াক ছেলেটার কথা আমি এই কারণে বললাম যে ওকে আমি ফেসবুকে বেশ অ্যাক্টিভ দেখছি। ও ফেসবুকে ভালো active, যেহেতু আমার ফ্রেন্ড, আর আমি যেহেতু আমার ম্যাক্সিমাম সময়, এখন তো রমজান আসছে একটু ইবাদত করি হয়তো বা একটু কম বেশি করি, কিন্তু এমন সময় তো ফেসবুকে বসে থাকি ভালোই সময়। তো ওই সময়টা কিন্তু আমি দেখি যে আসলে আমার অনেক স্টুডেন্ট, আমি অনেককে দেখি যে তারা ফেসবুকে অ্যাক্টিভ, কিন্তু আমার কাছে প্রায় এটা মনে হয় যে ওই ছেলেটা ফেসবুকে অ্যাক্টিভ কিন্তু ক্লাসে কেন আসছে না। এর মানে তার নেটের কোনো সমস্যা নাই, যেটা আমরা মনে করি অধিকাংশ সময় যে নেটের সমস্যা। নেটের সমস্যা যেহেতু নাই, তাহলে আসলে সমস্যাটা কোথায়? এই জন্য কিন্তু আজকে আমি বারবার গত 2 ক্লাস কিন্তু আমি ইশতিয়াকের কথা জিজ্ঞেস করেছি। তারপরে আমি এটা হচ্ছে 41 আর 46, তাই না? হ্যাঁ, তারপরে 43 ব্যাচের আমার কয়েকটা ছেলের কথা আমি আমি জিজ্ঞেস করি মাঝে মধ্যেই। 43 সাথে যখন ক্লাস হয়, যখন ম্যাথ হয়, তোমরা শুনেছো আমি সাগরের কথা জিজ্ঞেস করি। কারণ গত প্যান্ডেমিকের পরপরই যে একটা সেমিস্টার হলো 2020 সালে, সেখানে আমি তাকে অনেক অ্যাক্টিভ দেখেছি, এবং সে হঠাৎ করে কেন জানি, সে এখন, আমি জানি সে এখন কি করছে, জামদানির বিজনেস করছে, কিন্তু জামদানির বিজনেস করছে ভেরি গুড। সে বিজনেসে মন প্রাণ দিয়েছে, আমাকে বললো পড়াশোনাটা কেন করছে না, এই জন্য বারবার আমি কিন্তু জিজ্ঞেস করি। হ্যাঁ, তো আমি আমার ক্ষেত্র থেকে এদিক থেকে হয়তো বা ঠিক করতে পারি চিন্তা ভাবনা, যে তোমাদের সাথে একটা মিটিং, তোমাদের স্যাররা কোঅর্ডিনেটর স্যাররা কেন করেন না, এটা আসলে আমি জানি না, এটা করা উচিত। তবে আমাদের ফিনান্সিয়াল দিক থেকে, তার মানে তোমরা বলতেছো যে আসলে তোমরা তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানো না বিধায় আগ্রহ পাচ্ছ না, এরকম কি? জি স্যার, অনেকটা এরকমই স্যার। আচ্ছা, তো ভবিষ্যৎ হিসেবে বলো তুমি, তুমি কি জানতে চাও বলো তোমরা, আসলে মানে আমি স্যার ওরকম একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেখি একটা সেমিনার বা একটা ইয়ের আয়োজন করতে পারি কিনা। এখন কিন্তু আমাদের অনেক রিসোর্স পার্সন আছেন, যেমন আমাদের সাথে আমাদের শফিক স্যার আছেন। হ্যাঁ, শফিক স্যার মনে হয় তোমাদের ক্লাস হচ্ছে আমি জানি না। তো শফিক স্যার যেহেতু আছেন, আমাদের অন্যান্য টিচাররা আছেন, ওনারা কিন্তু ভালো ইয়ে করতে পারবেন। হ্যাঁ, আর এই রমজান মাসে না হোক, রমজান মাসের পরে হলেও কিন্তু তারা করতে পারবেন এই জিনিসটা। তো
ওরকম যদি দু একটা সেশন নেওয়া যায় তাহলে ভালো হয়। ঠিক আছে, তো তোমরা বলো দেখি তোমরা আসলে এরকম সেশন চাও কিনা, কারণ স্যার আমি আমাদের দেখছি। আমি হ্যাঁ হ্যাঁ বলো 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 স্যার বলো বলো। আমাদের সাথে তো 41 ব্যাচের ভাইরা আছেন, ওনারা তো আগে থেকে পড়েছেন, ওনারা তো প্রায় শেষ, এখন চলে যাবে। তো স্যার আমরা তো হচ্ছি যে আমরা নতুনই বলা চলে, যদিও আমাদের 3rd সেমিস্টার, হুম, তবু আমরা নতুন স্যার বলা চলে, কারণ তোমরা টিচারদের সাথে ভার্সিটি, হ্যাঁ। আমাদের জি ওইভাবে যোগাযোগ হুম নেই। হুম তবে স্যার আমি আপনার সাথে ভার্সিটিতে দেখা হয়েছে, আমি জিজ্ঞাসা করেছি স্যার কিভাবে কি করব, একদিন আপনার হুম সাথে এটাও বলেছিলাম স্যার, আমি যদি প্রিপারেশন নিই বা কিভাবে প্রিপারেশন নিব সেটা নিলে আমি কি যে কোনো গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে পারবো। প্লাস আমাকে যে শামসুর রহমান স্যার উনিও বলেছেন আমাকে যে এইভাবে পড়েন, পড়াশোনা করলে ভালো হবে। স্যার হুম। এই ধরনের গাইডলাইন গুলো যদি আমাদেরকে দেওয়া হয় স্টুডেন্টদেরকে, যেমন স্যার আমাদের স্টুডেন্ট ছিল বললাম যে স্যার 9 জন, তার মধ্যে থেকে 6 জন আছে, এখনো অনেকে আছে যারা আমাদের মধ্যে যারা পিছিয়ে আছে। তো মানে এরকম যদি হয় যে স্টুডেন্ট এরকম কমে যাচ্ছে, তারা আগ্রহ হারিয়ে যে আমি এখানে বিএসসি পড়ে আমার কি হবে, ব্যাচেলর করে কি হবে, এত টাকা দিচ্ছি, বা আমি ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা। আচ্ছা, বড় আমি যদি ভাইয়েরা কি বলে? আচ্ছা দেখি একটু, জি জি বড় স্যার। ভাইয়েরা কি বলে? বড় ভাইয়েরা আছে নাকি এখানে? বড় ভাইদের উপস্থিতি তো আশঙ্কাজনক ভাবে কম। 41-এর একমাত্র আছে দেখি সৈকত, আছে ফরিদা, জি এরপরে স্যার। ফয়সাল মাত্র ঢুকলো। আচ্ছা, বড় ভাইদের কাছ থেকে একটু শুনতে চাই, বড় ভাইরা আপনারা বলেন যে মানে এই যে ছোট ভাইরা প্রশ্ন করছে, বড় ভাইদের কি অভিমত? বড় ভাইরা কিছু শেয়ার করে না নাকি? স্যার মারুফ যে কথাগুলো বললো স্যার, মানে আমরা তো মানে অনলাইনে ক্লাস অল্পই পাইছি স্যার, আমাদের তো পুরো একটা মিউট করে ভার্সিটিতে একটা থেকে। ইয়ে করো, তোমার তোমার কথা ওয়াজের মতো শোনাচ্ছে, মনে হচ্ছে তুমি ওয়াজ করতেছো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার বলো, বলো সৈকত। স্যার, আমাদের তো স্যার ভার্সিটিতেই ক্লাস হয়েছে এটা, আর আমাদের তো স্যার মারুফ যে কথাগুলো বললো এই কথাগুলো কিন্তু স্যার আমাদের ক্লাসে পড়তে মানে ক্লাস শুরু হওয়ার আগেই বলতো স্যার, এই হুম, বিষয়গুলো আমাদের কি করতো, সেই জন্য স্যার আমাদের স্টুডেন্ট বলতে মানে প্রথম সেমিস্টারে যে কয়জন গিয়েছে সে কয়জন চলেই গিয়েছে, আর যে কয়জন আছে এরপরে সবাই কন্টিনিউ করছে, খালি একটা ছেলে বাদে সবাই কন্টিনিউ করতেছে। তাহলে বেটার হয়, আজকে আমি কি করব, তোমাদের এরকম কথা শুনলে কষ্টই লাগে আসলে। আমরা অলরেডি আধা ঘন্টা চলে গিয়েছে, আমরা তাহলে এক কাজ করি, 15 মিনিট, 15 মিনিট আর 15 মিনিট আমরা একটু তোমাদের মুখ থেকে তোমাদের কথাগুলো শুনি। বিশেষ করে 46 ব্যাচ নতুন, যেহেতু 46 ব্যাচের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে 46 ব্যাচ কি জানতে চায়। শুধু মারুফ নয়, সাথে এখানে আমি দেখছি তাপসী আছে, শামীম, রিফাত, সবাই আছে। হ্যাঁ, তোমরা কি জানতে চাও একটু যদি আমাদেরকে বলো, কারণ ডিগ্রির প্রতি অজ্ঞতা থেকে অনীহা তৈরি হওয়া, এটা এটা খুব একটা দুঃখজনক বিষয়। বলো দেখি তোমরা কি জানতে চাও, স্যার বলো কেউ। আপনি পার্সন ওয়াইজ স্যার প্রশ্ন করলে মনে হয় স্যার ভালো হবে। পার্সন ওয়াইজ, আচ্ছা তোমাকে ধরো প্রশ্ন প্রশ্ন করলাম যে কি জানতে চাও বলো, স্যার তোমার মনে। আমি স্যার আমি যেটা জানতে চাই, তো আমি হুম মাঝে মধ্যে যে নিউজে দেখি বা ফেসবুকে দেখি যে বিভিন্ন নিয়োগগুলো হচ্ছে স্যার। হুম তো বিভিন্ন নিয়োগগুলো হচ্ছে স্যার, অনেক সময় ওই নিয়োগগুলো দেখে স্যার অনেক সময় হতাশ হই হুম যে আমি কি এই জবগুলো নিতে পারবো। তারপরে আমি এই কিছু দেখি, কিছু পোস্ট আসে যে অমুক অমুক বিসিএস ক্যাডার হয়ে এটা করেছেন বা ওইটা করেছে। তো আমি কি আমার এই স্থান থেকে আমি এই রাস্তায় যেতে পারবো কিনা, বা একটা তারপরে স্যার। রিসেন্ট এরকম একটা নিয়োগ বিজ্ঞপ্তি বলো যেটা দেখে তুমি হতাশ হয়েছো বা তুমি বুঝতে পারছো না এখানে তুমি। স্যার এটা আহ, হচ্ছে আমি যখন প্রথম সেমিস্টারে স্যার, ওই প্রথম সেমিস্টারের কথা, আপনার এই যে হুম, উনি ম্যাম আর কি, উনি উনি যে জব হলো ওনার, তখন ভাবলাম যে ডিপ্লোমা কোন ম্যাম? করেছি ওই যে মানে আমার ফুড ওয়াইফ? সেফটি। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার জি ওয়াইফ, হ্যাঁ বলো কি হয়েছে জি, বলো ম্যাম। যখন দেখলাম যে ওনার জব হলো ফুড সেফটি হুম হুম অথরিটিতে, হ্যাঁ, তখন স্যার আবার তারপরে স্যার আমাদের আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন কাজে ফুড ফুড সেফটি অথরিটিতে প্রায় যাওয়া হতো। তারপরে হুম আবার হুম স্যার আইডিবিতে যেতাম যখন, তখন দেখতাম হুম যে অনেকের সাথে পরিচিত হতাম বা অনেকে দেখতাম যে ওনারা ফুড সেফটি অথরিটিতে বা এরকম বিএসটিআই আছে, বিভিন্ন ইয়াতে খাদ্য মন্ত্রণালয় আছে। তো স্যার ভাবতাম যে আমার মেধা দিয়ে কি আমি ওখানে যেতে পারবো, বা যেতে হলে আমি আমি কিভাবে প্রস্তুতি নিতে হবে, আমার গাইডলাইনটা কিরকম হওয়া উচিত, বা আমার আমার পড়াশোনাটা কিরকম হতে হবে, আমি কোন পথে গেলে আমি সেদিকে যেতে পারবো স্যার। এগুলো নিয়ে খুব বেশি হতাশ হই। তারপর স্যার আরেকটা বিষয় আছে যে আমাদের মধ্যে যারা আছে স্টুডেন্ট সবাই কিন্তু স্যার একরকম না। অনেকে আছে যে নিজেই সিং করে খুঁজে খুঁজে বের করে তারপর যেতে পারে।
আবার অনেকে আছে স্যার, তাকে একটু গাইডলাইন দিতে হয় যে তুমি এদিক দিয়ে যাও, বা তুমি অমুকের সাথে যোগাযোগ করো, তাহলে তুমি এটা সমাধান পাবা, বা তুমি এইভাবে প্রিপারেশন নাও। বা এখন তুমি বিএসসি পড়া পড়তেছো, তোমার পড়া তো অনেক বেশি প্রেশার না, তুমি সপ্তাহে 2 দিন 3 দিন পড়লেই হয়। বাকি সময়গুলো তুমি যদি জব করো বা এই জবটা করতে পারো, বা তোমার জব করার দরকার নেই, তোমার যেহেতু পড়াশোনার খরচ তোমার ফ্যামিলি চালাচ্ছে, তাহলে তুমি এই কাজটা করতে পারো, বা এইভাবে পড়ো, এই গাইড গুলো কিনে পড়তে পারো, বা এতদিন পর তুমি একটা জব কোচিং ভর্তি হতে পারো। এই ধরনের গাইডলাইন গুলো স্যার যদি জানতে পারি, বা আমরা এই ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে গ্রাজুয়েশন করে তখন আমরা কতটুকু উপরে যেতে পারবো স্যার, এইসব বিষয়গুলো স্যার জানতে পারলেই মনে হয় স্যার ভালো হবে স্যার। পড়াশোনার প্রতি যে আমাদের অনাগ্রহতার প্রকাশ একটা, এটা থাকবে না স্যার। ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাকে বলি, তুমি অনেক ইম্পর্টেন্ট একটা কথা আসলে বলছো। এগুলো আসলে আলাদা সেশনে বলা উচিত, তোমাদেরকে আলাদা সেশনে নিয়ে যে বলা উচিত যে, বা এরকম যারা জব করছে আসলে অলরেডি, হ্যাঁ, যারা ফুডের লাইন থেকে এরকম জবে এসছে, হ্যাঁ, তুমি যেমন আমার ওয়াইফের কথা বললে, আমার ওয়াইফ বাদ দিলাম, হ্যাঁ, অন্য কেউ বা বা আমার ওয়াইফই ধরো, বা অন্য কেউ যদি তোমাদেরকে আমরা যদি নিয়ে আসতে পারতাম প্রাতিষ্ঠানিক ভাবে, আমি তো চাইলে এখন আমার বউকে ডাক দিয়ে বলতে পারি যে বলো ওদের ওদের পক্ষ থেকে কিছু, আমার মানে ওদের সম্পর্কে ওদেরকে একটু জানাও, তো এটা তো বলতেই পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরকম না হয়ে যদি একটু প্রাতিষ্ঠানিক কত জিনিসটা, সেটা বেশ ভালো হতো। তবে আমি আমি যেহেতু ফুড সেফটি অথরিটির আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করি বলা যায়, হ্যাঁ, আমার উঠা বসা ফুড সেফটি অথরিটির আশেপাশ দিয়ে, মানে ওই ভিত্তিতে বলছি, যেহেতু আমার ওয়াইফ ফুড সেফটি অফিসার, হ্যাঁ, তো ওদের কাছ থেকে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে আহ, তোমাদের জন্য সুখবরই দেওয়া যায়। কারণ বাংলাদেশ ফুড সেফটি অথরিটি যেহেতু খাদ্য মন্ত্রণালয়ের অধীনে, এখন খাদ্য মন্ত্রণালয় চিন্তা করছে বা অথরিটি চিন্তা করছে যে, আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই যে ফুড সেফটি অফিসার পোস্ট, এই পোস্টটি কিন্তু আহ, উপজেলা পর্যায়েও যাবে, জেলা উপজেলা পর্যায়ে যাবে। হ্যাঁ, এখন উপজেলা পর্যায়ে যেতে তাদের কিন্তু লোকবল দরকার। খুব শীঘ্রই আমরা দেখতে পাবো যে হচ্ছে, তোমাদের দেখবা যে এই কিছুদিন আগে ফুড সেফটি অথরিটির একটা পোস্ট, মানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসছে, সেটা হচ্ছে যে অফিস সহায়ক, স্যাম্পল কালেক্টর, এই ধরনের পোস্ট গুলা এসেছে, ঠিক আছে? এগুলো তোরা অ্যাপ্লাই করতে পারবো না? এগুলো তো তোমরা অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু তোমরা কেন অ্যাপ্লাই করবা এগুলোতে? কারণ তোমরা বিএসসি পাস করে কেন স্যাম্পল কালেক্টরে অ্যাপ্লাই করবা, এটা আমার ইয়ে না। এখন এই এই ধরনের নিয়োগগুলা কখন আসে জানো? কারণ যখন আমি দেখেছি ওদের যখন ফুড সেফটি অফিসারের নিয়োগ হয়, তার আগে যে তোমার অফিসের লোকজনের নিয়োগ হয়, অফিস সহায়ক, স্যাম্পল কালেক্টর, এই সেই, হ্যাঁ, মানে যে কি বলে জানি, সাত মুদ্রাক্ষরিক, হ্যাঁ, বা কম্পিউটার অপারেটর, এগুলো নিয়োগ হয়। হ্যাঁ, তো ওদের নিয়োগের আগে কিন্তু এটা একবার হয়েছে। এবং এবারও আমি দেখলাম যে উপজেলা পর্যায়ে, আমি ওদের কাছে শুনেছি যে উপজেলা পর্যায়ে সেম ভাবে নিয়োগটা হবে। হয়তো বা একসাথে সবগুলো উপজেলা দিবে না, কিছু উপজেলা দিবে, কিছু ইম্পর্টেন্ট শহরে। যেমন আমি যদি বলি তোমার ধরো ঢাকা, ঢাকা শহরে কিছু উপজেলা দিল। হ্যাঁ, ঢাকা শহর উপজেলা আছে, কিন্তু এটা আমার মনে করো না যে ঢাকা শহর উপজেলা নাই। হ্যাঁ, তোমার তারপরে তোমার সাভার কিন্তু একটা উপজেলা, এটা জানো কিনা কিন্তু। তারপরে তোমার হচ্ছে যে কি বলে যে গাজীপুরে। তো এরকম কিছু কিছু করে তারা নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করছে আরো ফুড সেফটি অফিসার। এছাড়াও বর্তমানে যারা নিয়োগ পেয়েছিল তাদের অনেকেই বিসিএস হয়ে যাচ্ছে তাদের, হ্যাঁ, তারা ওখানে থাকবে না। কাজেই এই একটি জায়গা তোমাদের জন্য সবসময় আমার মনে হয় যে আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা নিয়োগ পাবা এখানে, তোমার আহ, নবম গ্রেডের নিয়োগ, যেটা বাংলাদেশ ফুড সেফটি অফিসার। হ্যাঁ, এবং এছাড়াও যে অন্যান্য গ্রেডের নিয়োগগুলো আছে, যেগুলো একটু কম গ্রেডের, আমি সেগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলবো না। হ্যাঁ, তবুও ওগুলো তো তোমরা দিতে পারবে। হ্যাঁ, এটা। আর রিসেন্টলি আরেকটি তাদের ফুড সেফটি অথরিটির যে ইয়েটা হবে, এটা আমি মনে হয় কোন ব্যাচের 39 ব্যাচের জনিকে বলেছিলাম। হ্যাঁ, মনে হয় যে খুব শীঘ্রই মানে খাদ্য নিয়ন্ত্রকের একটি পোস্ট দেওয়ার ইয়ের কথা, এটা আমি আলিম স্যারের কাছে শুনেছি। হ্যাঁ, যে খাদ্য নিয়ন্ত্রক যে তোমার হচ্ছে ওই খাদ্য অফিসারের সাথেই থাকবে, তার চেয়ে নিচের পোস্ট হবে। হ্যাঁ, কিন্তু ওই ওদেরকে সাহায্যের জন্য, যেটা এখন স্যানিটারি অফিসাররা করে থাকে, ইন্সপেক্টররা করে থাকে, ওরকম সমমানের একটি পদ
তোমার হচ্ছে যে ইয়ে করতে হবে, হ্যাঁ ইয়ে করবে। তো ওই মিটিং এর কথা হচ্ছে, সরি, নিরাপদ খাদ্য পরিদর্শক, হ্যাঁ নিয়ন্ত্রক না, নিয়ন্ত্রক তো বিসিএস এর কাহিনী। তো নিরাপদ খাদ্য পরিদর্শক, তো এই নিরাপদ খাদ্য পরিদর্শক আলিম স্যার চেষ্টা করেছিলেন। আলিম স্যার বললেন যে এটা মিটিং এ যখন কথা হয় তখন সবাই চেয়েছিল যে হচ্ছে যে কোনো সাবজেক্ট থেকেই মাস্টার বিএসসি করে এসে, সরি ডিপ্লোমা, বিএসসি নয় ডিপ্লোমা করে এসেই ওরা হচ্ছে এই সাবজেক্ট এই চাকরিটা নিতে পারবে। যেমন ধরো অন্যান্য অনেক সাবজেক্ট আছে না তোমাদের ডিপ্লোমার, সেগুলো করে এসে দিতে পারবে। তো আলিম স্যার এখানে একটু অপোজ করেছিলেন এবং বললেন যে স্যার এটা মারুফকে মনে হয় আমি বলছিলাম আগে, কাকে বলছিলেন, তো স্যার আলিম স্যার বললেন যে স্যার কেন এরকমটা হবে, আমার ফুডেরই তো কত ডিপ্লোমা ঘুরছে স্যার এমনি, তো এদেরকে কেন আমরা কাজে লাগাতে পারি না, এদের তো স্যার বেসিক অনেক শক্ত টেকনিক্যাল নলেজ আছে। তো এই 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 এটি আলোচনা পর্যায়ে আছে, এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তোমাদের কিন্তু আরো কিছু পোস্ট তোমরা সরকারিভাবে পেতে যাচ্ছ। হ্যাঁ, এটা যেটা এটা গেল ফিফথ সেপ্টেম্বর। ফিফথ সেপ্টেম্বরের উপজেলা পর্যায়ে নিয়োগ সামনে আসছে। এটা হচ্ছে যারা বের হয়ে যাবে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, আর যারা আছো তারাও হা হুতাশ করো না, কারণ এক লটে সবাইকে একসাথে দিবে না। ধরো এখন বাংলাদেশের জেলা উপজেলা সংখ্যা কয়টা আমি জানি না, তোমরা কি জানো কিনা? 400 কত জানি। হ্যাঁ, তো 400 কত, মানে সদর উপজেলা নিয়ে সব নিয়ে 400 কত জানি। দেখা যাচ্ছে যে এই উপজেলা পর্যায়ে উপজেলাগুলো নিয়ে তোমার হচ্ছে ইয়ে তৈরি হবে, ঠিক আছে? তো তোমার প্রফেসর নিয়োগ দেওয়া হবে। তো সেখানে তোমরা যারা এখন 41 ব্যাচ বা 40 ব্যাচে আছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তোমরা হয়তো বা শেষ করে পাবে, কারণ এই পেন্ডিং সিচুয়েশনের পরেই মনে হয় নিয়োগটা হবে, আমি জানি না। হ্যাঁ, তো এটা একটা নিয়োগ গেল। এবং এটার জন্য যে প্রশ্নটা, যে ধরনের প্রশ্ন যদি রয়েছে, যেহেতু তখন আমি আলিম স্যারের খুব কাছে ছিলাম, এখনো কাছেই আছি। হ্যাঁ, আহ, মানে তখন যখন ওরা পরীক্ষা দিয়েছে, আমার ওয়াইফরা পরীক্ষা দিয়েছে, তখন আমি দেখেছি ওদের যে হচ্ছে পরীক্ষা তোমার কি বলে যে পরীক্ষার প্রশ্নটা এরকম ছিল। প্রশ্ন দেখেছো কি তোমরা কেউ? জি না স্যার, দেখিনি স্যার। আচ্ছা, ওখানে সাবজেক্টিভ ছিল 80 মার্ক, 80 মার্ক ছিল। Subjective কত ছিল? আমি সরি 56, মনে নেই। হ্যাঁ 56 মার্ক ছিল। হ্যাঁ, তো ওটা কত ছিল? সব মিলে 80 ছিল, 80। আচ্ছা আচ্ছা, 80 ছিল, 80 মার্কের 200 মার্কের পরীক্ষা হয়েছিল। 80 মার্কের ছিল এমসিকিউ, আর 120 মার্কের ছিল হচ্ছে রিটেন। সেখানে তোমার 120 রিটেনের মধ্যে কত ছিল? 56। 56 থেকে 60 মার্ক থাকবে হচ্ছে তোমার 56 মার্ক ছিল গতবার, একেবারে গুনে গুনে 8টা প্রশ্ন দিতে হয়েছিল 7 নাম্বার করে। তো টোটাল 56 থেকে 60 এরকম 70 ধরে রাখো, এরকম মার্কসের তোমার হচ্ছে 120-এর মধ্যে পরীক্ষা হয়। তোমার ফুডের টপিক থাকে, এবং ফুডের টপিক বলতে একেবারেই ফুডের টপিক আমরা যেগুলো পড়াই না তোমাদেরকে, হ্যাঁ একেবারে ওই ধরনের টপিক থাকে। ঠিক আছে, এই প্রশ্নটা আমি তোমাদেরকে একদিন দিব, এই ধরনের প্রশ্ন থাকে। এবং তার সাথে তোমার কিছু কিছু থাকে হচ্ছে তোমার ইংলিশ থাকে, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। স্যার মাঝখানে একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে পিএসসি নন ক্যাডার যে গাইড আছে প্রফেসরস এর, বা 2021 সালে নতুন প্রফেসরস এর বের হয়েছে, স্যার ওইটার থেকে প্রিপারেশন নিলে কি স্যার এই ধরনের পরীক্ষাগুলো দিতে পারবে স্যার? আচ্ছা, এখানে কথা হচ্ছে কি, আমার যখন প্রিপারেশন নিয়েছি আমি তো দেখেছি অ্যাকচুয়ালি ও কিন্তু খুব বেশি মানে গাইড পড়েনি। ওর কাছে একটা বিসিএস ডাইজেস্ট ছিল, ওর রুমমেটের ছিল তখন, ওই বিসিএস ডাইজেস্টটাই নাকি একটু করেছে। তো আমার কাছে মনে হয় যে যারা বিসিএস এর প্রিপারেশন নেয় তাদের জন্য এই জিনিসগুলো সহজ হয়। তো আমি আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে বিসিএস এর ডাইজেস্ট টাইপ কিছু একটা কেন, ডাইজেস্ট বা ধরো একটু কিনে ফেললে এমপি থ্রি তো কিনতে এখন সবারই হয় কম বেশি, অনেক পরীক্ষায় থাকে এমপি3 বিষয়, যেমন সাধারণ জ্ঞানের এমসিকিউ গুলো আসে, তারপরে তোমার বাংলার আসে, ইংলিশের আসে। হ্যাঁ, তো বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আর হচ্ছে সাবজেক্টিভ। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তো একটি রচনা এসেছিল বাংলাদেশের ফুড সেফটি নিয়ে, খাদ্য নিরাপদ, নিরাপদ খাদ্য বাংলাদেশ, এই ধরনের একটা
প্রশ্ন এসেছিল, মানে রচনা এসেছিল। তো এইটা এরকম বাংলার মধ্যেই আসছিল, কিন্তু টপিকটা ছিল আমাদের এই ধরনের। তো রিসেন্টলি মনে হয় এটা আরেকটু মডিফাই হবে, সিলেবাসটা, মানে সিলেবাস বলতেছি, ইয়েটা মানদণ্ডটা আরেকটু বেশি হয়তো বা তোমার সাবজেক্টিভ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যেটা হলে তোমাদের জন্য খুব ভালো হয়। সাবজেক্টিভের জন্য পড়ার তো কিছু নেই, মানে বলার তো কিছু নেই, এটা তো তোমরা খুব ভালোভাবে জানো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝে তোমাকে ইয়ে করতে হবে। হ্যাঁ, আর তো তোমরা, আমার মনে হয় যে এমপি3 অ্যাকসেপ্ট কিনে এমপি3টা পড়ো। এমপি3 অ্যাকসেপ্ট কিনে বলতে বাংলা কেন, ইংলিশ কেন। ইংলিশের জন্য যে এখন ইংলিশ এমপি3 বাদ দিলেও অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে, আছে। ইংলিশ লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসে না, এটা আমি আবারও বলে দিচ্ছি, ইংলিশ লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসে না। ইংলিশ গ্রামার থেকে আর কি যেটা প্রশ্নটা আসে। এবং ট্রান্সলেশন ট্রান্সলেশন কিন্তু একটা চর্চার বিষয়, এটাকে তোমাকে করতে হবে, কারণ যে ট্রান্সলেশন ওদের দিয়েছিল এটা দেখে আমি একটু ভেঙে খেয়ে গিয়েছিলাম, অর্থাৎ অনেক কঠিন দেয়। বাংলাতে ইংলিশটা শুরু ছিল, ইংলিশ টু বাংলাটা ইট ওয়াজ ডিজাস্টার। ঠিক আছে, তো আমার মনে হয় যে এটা তোমরা করতে পারো। আমি প্রশ্নটা দিয়ে দিব, প্রশ্ন হয়তো বা ছবি তোলা আছে ওর কাছে কোনো না কোনো ভাবে, আমরা দিয়ে দেবো। তোমরা নেটে সার্চ দিলে পাবা, হয়তো বাংলাদেশ কোশ্চেন পেয়ে যাবে। তো এইভাবে আমাদের ফুড সিকিউরিটিতে একটা বিশাল সুযোগ রয়েছে, এবং এখানে পাবলিক প্রাইভেটের কোনো বিষয় কিন্তু নেই। আমাদের ওদের সাথে আমি দেখেছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিরও একটা ছেলে, যে কিনা ফার্মাসি তারা কিসে তিনি পড়তো, মাইক্রোবায়োলজিতে, সেও কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে পেরেছে। তার মানে তোমাদের সুযোগ কিন্তু দুটো, একটি হচ্ছে ফুড সেফটি অফিসার হিসেবে বিভিন্ন উপজেলাগুলোতে নবম গ্রেডের, এবং যে জেলা মানে খাদ্য পরিদর্শক, জেলা উপজেলা খাদ্য পরিদর্শক, হ্যাঁ, সেইটা হয়তো বা একটু নবম দশম গ্রেডের হবে হয়তো বা, সেইটা বা একটু নিচের গ্রেডের হবে। এখানে একটা চান্স কিন্তু রয়েছে তোমাদের, হ্যাঁ, যেহেতু যোগ্যতায় আমি আশা রাখছি আলিম স্যার ফাইট করে পারবেন, এবং যোগ্যতায় হয়তো বা ফুড ইঞ্জিনিয়ারিং থাকবেই। ঠিক আছে, অন্যান্য থাকুক সমস্যা নেই, ফুড ইঞ্জিনিয়ারিং থাকবে, তোমরা লড়াই করে সেটা পোস্ট নিবে। এইটা ছিল বাংলাদেশ ফুড সেফটি অথরিটির একটি ইয়ে। বিএসটিআই এর কথা যদি বলি, বিএসটিআই তো কিছুদিন আগে তোমার যে বৈজ্ঞানিক কর্মকর্তা, খুব সম্ভবত, হ্যাঁ, বৈজ্ঞানিক কর্মকর্তায় কিছুদিন আগে আমরা দেখেছি যে এতদিন আমাদের এই খাদ্য, যে খাদ্য শিল্প না খাদ্য কি জানি একটা ছিল, ফুড সেক্টরটাতে আমাদের ফুডের ছেলে পেলে ছিল না, ওখানে মেকানিক্যালরা ছিল, হাবিজাবি ওরা ছিল। তো ওখানে কিছুদিন আগে তোমার হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারদের, ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সায়েন্স, এগুলোকে ঢোকানো হয়েছে। ঠিক আছে, এগুলোকে তোমার হচ্ছে ঢোকানো হয়েছে, এবং এগুলোতে তোমরা যখন নিয়োগ বিজ্ঞপ্তি হবে ডেফিনেটলি নবম গ্রেডের চাকরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আমরা জোর দাবি জানাচ্ছি যে বিসিএস এ আমাদের একটি টেকনিক্যাল ক্যাডার চালু হোক। এই প্রস্তাবনাটা হতে হতে হয় না কেন জানি, হ্যাঁ, দেখা যায় যে হচ্ছে মানে আমাদের ফুডের মধ্যেই শত্রুতা আছে অনেক, হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি শত্রুতা আছে, যার কারণে এই বিষয়টা অনেক সময় লাগছে, এখনো হচ্ছে না। কিছুদিন আগে এগ্রিকালচার ইঞ্জিনিয়াররা এটা নিয়ে নিয়েছে, কিন্তু আমরা এখনো নিতে পারিনি। ঠিক আছে, তো আমার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নামে একটি পোস্ট রয়েছে, সরি, কৃষি বিপণন কর্মকর্তা, সেখানে আমাদের অন্তর্ভুক্তি হয়েছে, আমি যতদূর জানি যে মানে এখনো গেজেট আকারে ইয়া করে নাই, হওয়ার কথা। হুম, তো এইখানে একটি পোস্ট কিন্তু তোমাদের রয়েছে, কিন্তু আমরা চাচ্ছি আসলে আমাদের ফুড ইঞ্জিনিয়ার, মানে জেলা খাদ্য প্রকৌশলী, এরকম একটি পোস্ট আমরা ক্রিয়েট করতে চাই। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে কৃষি বিপণন যদি হয়, কৃষি বিপণন কর্মকর্তা, তাহলে দেখা যাবে এগ্রিকালচার ইকোনমিক্স এর সাথে আমরা কিন্তু পারবো না। আমরা ধরো ওদের টাইপের প্রশ্ন হবে, আমরা কিন্তু ভাবা চাকা খেয়ে যাবো। ঠিক আছে, তাও মানে মানে দুধের সাথে ঘোলে মেটানো একটা টপিক থাকবে। তো এই ধরনের সুযোগগুলো তোমার বাংলা মানে সরকারি লেভেলে রয়েছে। এছাড়াও তোমার তোমার বিসিএস এর যে একটি পোস্ট আমাদের রয়েছে, সেখানে আহ অত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদেরকে নেওয়া হয় না, সেখানে অন্য সব হাবিজাবি লোকদেরকে দেওয়া হয়। এই পোস্টটি রয়েছে, কিন্তু পোস্টে আমাদের অ্যাপ্লাই করতে পারি আমরা, কিন্তু আমাদেরকে নেওয়া হয় না। আর গবেষণা প্রতিষ্ঠানের চাকরিগুলোতে এখন একটু প্রশ্নবিদ্ধ হয়, এটা তোমরা জেনে থাকবে, নিয়োগটা প্রশ্নবিদ্ধ হয়, এটা আমরা অনেক সময় দেখেছি। আর আরেকটি যেটা, এবার আসো তোমার ফুড ইন্ডাস্ট্রি জবগুলো তো তোমরা জানোই, তার মধ্যে আমি কয়েকটা ভালো ইন্ডাস্ট্রির নাম যদি বলি,
যেগুলার ইয়ে অ্যাপ্লাই তোমরা সবসময় করবে, যে কোনো পোস্টই হোক। এর মধ্যে নেসলে আছে, এর মধ্যে তোমার স্কোয়ার আছে, এর মধ্যে তোমার হচ্ছে তোমার আরেকটা নিউজিল্যান্ড ডেইরি আছে, আরেকটা কি জানি একটা কোম্পানি আছে। হ্যাঁ, এগুলো আমরা একটু মনে হয় যে আমরা অ্যাপ্লাই চেষ্টা করতে পারি। এছাড়া আমাদের কিন্তু এনজিও লেভেলেও যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে। মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভ, যেটা এখন বর্তমানে হয়ে গিয়েছে নিউট্রিশন ইন্টারন্যাশনাল, এনআই, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেখানকার চাকরিটা অনেক টাকার। বিভিন্ন ওদের অনেক প্রজেক্ট আছে, রাইস ফর্টিফিকেশনের, সল্ট ফর্টিফিকেশনের প্রজেক্ট আসে। সেই প্রজেক্ট ওয়াইজ তোমরা কাজ করতে পারো, অনেক টাকা দেয়। আমি 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 জানি যে 60,000 45,000 এরকম জব স্টার্টিং এই তোমরা পেতে পারো, যোগ্যতা যদি থাকে এবং কিছু ক্ষেত্রে যদি কোনো লবিং থেকে থাকে তো ভালো হয়। তো এনআইতে গেল। এছাড়াও অন্যান্য অনেক বিদেশি এনজিও বা আমাদের ইন্টারন্যাশনাল যেই সুন্দর সুন্দর এনজিও গুলো আছে, এফএও বা তোমার হচ্ছে ইউএনডিপি, তারপরে ডব্লিউএইচও তো আছে, এগুলোতে কিন্তু তোমরা ইয়ে করতে পারো। কাজে হতাশ হওয়ার আমার মনে হচ্ছে না খুব বেশি সুযোগ রয়েছে। আর যেহেতু আমাদেরকে এসডিজি গোলটা পূরণ করতে হলে নিরাপদ খাদ্য এই জিনিসটা অর্জন করতে হবে, খাদ্য নিরাপত্তা, তাই আমার মনে হয় যে সামনে ফুডের সেক্টরগুলো ফ্লাওয়ারিশ করছে, আরো করবে। এখন ইন্ডাস্ট্রি লেভেলের কথাটি যেটি হচ্ছে যে ইন্ডাস্ট্রি লেভেলে ব্যাপারটা হচ্ছে কি, when you have alternative, বুঝছো, তখন তুমি কিন্তু অনেক কিছু করতে পারো। তখন হচ্ছে অল্টারনেটিভ থাকবে, তখন ধরো আমার আমার পড়া তোমার ভালো লাগছে না, বা আমি পড়ানোর ক্ষেত্রে আমার একটু হাই ডিমান্ড, কিন্তু তুমি ইজিলি আরেকজনকে ঢুকিয়ে দিতে পারো। এইটি হচ্ছে সমস্যাটা, যে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার, আমরা বিএসসি পাস করছি, তারা দেখা যায় যে আমরা হয়তো একটু কম টাকা পছন্দ করি না, কিন্তু এরকম অনেকেই আছে যারা কম টাকা চাকরি তার দরকার। হ্যাঁ, কারো বেলা বসের জন্য দরকার, কারো নিজের মার জন্য দরকার, পরিবারের জন্য দরকার, তারা কিন্তু আমরা চাকরিটা নিয়ে নিই অল্প টাকায় হলেও। হ্যাঁ, তো এটা সমস্যা হয়ে গেছে ইন্ডাস্ট্রির এই সেক্টরটাতে। আমরা যদি শুরুতে আমাদের শিক্ষকরা একটু লবিং আরো ভালো করতেন। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে, যেহেতু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আমার বিশ্ববিদ্যালয়টাই তো তোমার শুরুর দিকে এসব ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, সো উই হ্যাভ প্রডিউসড আ ব্যাড ইমপ্রেশন। কিভাবে আমরা ভেবেছি যে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিএসসি পাস করার ছাত্র ইঞ্জিনিয়ার আমরা, এবং বাংলাদেশে কিন্তু একমাত্র ফুড ইঞ্জিনিয়ারটা আইবি অ্যাক্রিডিটেশন আছে কিন্তু আমার ভার্সিটিতে, ঠিক আছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। আর কেউ এখনো কিন্তু আইবি অ্যাক্রিডিটেশন পায়নি। কাজে আমরা এখন নির্দ্বিধায় নিজেকে ইঞ্জিনিয়ার উপাধিটি লাগাতে পারি, যেহেতু অ্যাক্রিডিটেড। তো যেটা বলছিলাম যে আমরা যেটা করেছি যে কম টাকার চাকরি, আমরা জব সুইচ করেছি। হ্যাঁ, জব সুইচ করার কারণে আমাকে যখন শিখিয়ে পড়িয়ে একটা প্রতিষ্ঠান হঠাৎ করে আমি তাদের কাছ থেকে চলে যাচ্ছি, তখন তাদের একটু আমাদের ডিগ্রিটার প্রতি একটু ইম্প্যাক্টটা খারাপ হয়েছে। বাট এটা এখন আস্তে আস্তে আরো ভালো হচ্ছে, আশা রাখি যে তোমরা ইয়ে করতে পারবে। তোমাদের আমার যেটা উপদেশ, যে তোমরা যদি ফুডের লাইনে পড়তে চাও, জব করতে চাও, ফুডের বিষয়গুলো সম্পর্কে বিস্তর জ্ঞান থাকতে হবে, খুব ডিপ নলেজ, বেসিক নলেজ ক্লিয়ার থাকতে হবে, ডিপ নলেজ থাকতে হবে। এটা একটি ছিল। আরেকটি যেটা হচ্ছে যে তোমরা অবশ্যই অবশ্যই অন্যান্য জবগুলোতে ট্রাই করবে, কারণ জব সেক্টরে তুমি একটা জায়গায় বসে থাকবে তা কিন্তু হবে না, তুমি অন্যান্য জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে হবে। যেমন তোমার বিভিন্ন আমাদের ব্যাংকের কত কত নিয়োগ হচ্ছে, আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হচ্ছে, সেগুলোতে কিন্তু আমরা সব জায়গায় আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, যদি না সিলেক্টেড কিছু দেওয়া না থাকে। যেমন এখন যেটা সিভিল ইঞ্জিনিয়ারের কাজ, সেখানে তো আমাকে নিবে না, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ, সেখানে তো আমাকে নিচ্ছে না, ঠিক আছে। এগুলো ছাড়া আমার মনে হয় সব জায়গায় হচ্ছে। তোমাদের কাছে একটা প্রশ্ন, মানে আমার 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 চাওয়া থাকে, সেটা হচ্ছে তোমরা এই ফুডের নলেজ গুলো ভালোভাবে নাও, কারণ সামনে ফুডের নলেজ ওয়ালা মানুষ অনেক দরকার। এখন বর্তমানে বাংলাদেশে উপরের লেভেলে ফুডের নলেজ ওয়ালা মানুষ নাই। যারা আছে তারা কেউ কেমিস্ট্রি, কেউ মাইক্রোবায়োলজি, কেউ বায়োকেমিস্ট্রি, হ্যাঁ, কেউ বোটানি, আশ্চর্য হবে, কেউ এগ্রিকালচার, এগুলো থেকে এসে ওখানে যে পণ্ডিতি করছে, তাদের যুগ তো একটা না একটা সময় শেষ হবে, আমাদের যুগ শুরু হবে।
আর সরকারও বুঝবে যে এইসব জায়গায় টেকনিক্যাল লোকের দরকার বেশি। তো আমাদের চাকরির সুযোগ কোনোভাবেই তোমরা মনে করবে না যে কম। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা যাই ইন্ডাস্ট্রিগুলোতে, ইন্ডাস্ট্রিতে যেতেই হবে, ইন্ডাস্ট্রিগুলোতে যাই এবং কম স্যালারি দেখে বা বড় ভাইদের মুখে কম স্যালারির কথাটা শুনে আমরা কিন্তু একটু ডিমোটিভেটেড হয়ে যাই। তো আমার কাছে মনে হয় যে সামনে এরকম সুযোগ আসবে আমাদের, যেখানে আমাদের প্রচুর ফুড সেফটি ফুড ইঞ্জিনিয়ার দরকার পড়বে বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে। এবার আমার মনে হয় যে এইটুকু আমি আপাতত বলতে পারি। এছাড়া আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার আমার কোশ্চেন ছিল, হ্যাঁ বলো, তারপর বলো। স্যার আমার ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড তো অন্য ডিপার্টমেন্ট থেকে, সেক্ষেত্রে আমি তো বিএসসি করতেছি ফুডে, আমার জবের ক্ষেত্রে মানে বেসিক ডিপ্লোমা ডিপেন্ডটা তোমার কতটুকু তোমার লাস্ট হবে? ডিগ্রি উইল বি ইউর কনসিডারেশন। সো তুমি ডিপ্লোমাটা কি, ডিপ্লোমাটার কথাটা যদি আমি একটু বলি, যে আমরা এইচএসসি পড়ি তাই না? এইচএসসি পড়ি মানে হচ্ছে আমরা একটা সার্টেন, আমরা আসলে বেসিক জিনিসটা পড়ি, মানে বেসিক বলতে কি বুঝে, থিওরিটিক্যাল জিনিসটা পড়ি এসএসসি এইচএসসি কথা যদি বলি। আর সেইটাই তোমরা কি করো, যে এসএসসি পাশের পরে তোমরা যাও একটা সার্টেন ফিল্ডে, তোমাদের টেকনিক্যাল নলেজটা হয়। কাজেই ইউ গাইজ এর ইকুইভ্যালেন্ট টু এইচএসসি, তাই না? আমি যদি এইভাবে বলি। এখন আমি, হ্যাঁ বলো। স্যার একটু লেট হয়েছে, আর একটা এক্সাম ছিল তো এর জন্য জয়েন্ট হতে লেট হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, আলোচনা হচ্ছে, আলোচনা শোনো বসে বসে, ঠিক আছে? আচ্ছা, এখন তো তো তোমার এইচএসসি ব্যাকগ্রাউন্ড, আমার ধরো সায়েন্সের ছিল, অনেক স্টুডেন্ট আছে না এখনো ইউনিভার্সিটিতে তোমার ফিনান্স নিয়ে পড়ে। আমার এক ভাই আছে ঢাকা ইউনিভার্সিটিতে ফিনান্স নিয়ে পড়তো, পাস করেছে কিছুদিন আগে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমার জবের ক্ষেত্রে এটা কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? তোমার ব্যাকগ্রাউন্ডটা, তোমার লাস্ট বিএসসি যদি, হ্যাঁ যদি তোমার ডিপ্লোমা করা থাকতো, শুধু বিএসসি না থাকতো, তখন তোমার ঝামেলা হতো। কিন্তু এখন যদি বিএসসি করা আছে, তাই বিএসসি তে পাস করবে ইনশাল্লাহ, তাই না? বিএসসি পাস করলে তোমার লেভেল লেগে যাবে বিএসসি ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এক্ষেত্রে আর তোমার আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর যারা ইন্ডাস্ট্রিতে জব করছো বা করে করবা বলে ভাবছো, আমি একটু একটু লাগি অ্যাড করি। সেটা হচ্ছে যে তোমরা যেখানেই পারো, আমি বলছি না যে এখানেই করো, এতদিন আমি হলে বলতাম যে এখানে করো না, কিন্তু এখন আমাদের বেশ ভালোই রিসোর্স পার্সন আছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে তোমরা মাস্টার্স করে ফেলবা ফুডে, যে যেখানে জব করো না করো, বিএসসি শেষ হলে মাস্টার্সটা করে ফেলবে। আমার এক বান্ধবী আছে যে বলবো না কোথায় চাকরি করে, সে বর্তমানে অনেক ঘুরছে, আহ, কারণ সে এমএসসিটা করতে পারে। তার সুযোগ ছিল, তাকে আমার শিক্ষকরা সুযোগ দিয়েছিলেন, কিন্তু সে তখন ভেবেছিল, তার হয়তো বা তখন জবটা খুব দরকার ছিল, যার কারণে সে কিন্তু এই ওই ফুড ইয়েটা মানে জবটা করা শুরু করলো। সে এমএসসি করে না বিধায় তার প্রমোশনও এখন লেট। হ্যাঁ, এবং তার টাকা অবশ্য সে বেশি পাচ্ছে না, বুঝতে পেরেছো? তোমরা যারা ফুড ইন্ডাস্ট্রিতে জব করবে ডেফিনেটলি এমএসসিটা নিয়ে যেও, তাহলে তোমার তোমাকে আমার মনে হয় যে 20-এর নিচে, 20-25 এর নিচে কেউ সুযোগ পাবে না, বুঝতে পেরেছো? এখন বলো আর কোনো প্রশ্ন। শামীমের কোনো প্রশ্ন নাই, শামীম চুপচাপ আছে, ব্যাপার কি? শামীম তো একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করছে। শামীম, তোমার ইন্ডাস্ট্রিতে কি অবস্থা বলো দেখি, স্যার পরিবেশ? আমার ফ্যাক্টরি, স্যার এখানে তো স্যার মানে বাচ্চাদের প্রোডাক্ট তৈরি করা হয়, মানে চকলেট আইটেমই স্যার বেশি। হুম। কিন্তু স্যার এখন সেমাই আর নুডলসটা স্যার শুধু চলতেছে, এবং মার্কেটিং এর অবস্থা খুব খারাপ, তো এই জন্য স্যার বাকি প্রোডাকশন গুলো স্যার অফ আছে। না না, আমি সেটা জানতে চাইনি, সেটা তো এখন করোনার জন্য সবারই সমস্যা। আমি জানতে চাইছি যে তোমাদের যে অফিসার লেভেলে বা তোমরা যারা আছো, এখানে ফুডের লোকজন কিরকম আছে এবং তাদের স্যালারি স্ট্রাকচারটা আমাদেরকে একটু শুনিয়ে যদি তোমরা একটু স্যার এখানে ইন্সপায়ার করতে। মানে স্যার এখানে দুইটা সেকশন, একটা হচ্ছে মার্কেটিং সেকশন আর একটা হচ্ছে প্রোডাকশন সেকশন। হুম। প্রোডাকশন সেকশনের যে আমার বস, যিনি মানে কিউসি বস আর কি, কিউসি হুম। অফিসার, ওনার হুম। স্যালারি স্যার 40,000। 40,000 ইউ মিন ওনার 40,000? এক্সপিরিয়েন্স হচ্ছে ওখানে উনি 8 থেকে 9 বছর যাবত আছেন। আচ্ছা, ঠিক আছে, সেটা না, আমি তোমাকে বলতে চাচ্ছি তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি।
এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্যার উনি স্টেট ইউনিভার্সিটি থেকে স্যার বিএসসি কমপ্লিট করছেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে, বাস আর পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করছেন। বাস, এই তোমাদের সামনেই আছে, স্টেট থেকেই সে গিয়েছে, সে এখন 40,000 টাকার জব করছে। জি হ্যাঁ, একটু এক্সপিরিয়েন্স হয়েছে, একটু এক্সপিরিয়েন্স হতে সময় লেগেছে, হয়তো 5, 6, 7 বছর এরকম লেগেছে, তাই না? তো এটা জি একটু স্যার। লাগবে ইন্ডাস্ট্রি লেভেলে, এখনো ইন্ডাস্ট্রি লেভেলে এটা একটু লাগবে, ঠিক আছে? আর কেউ কি আছো যে ইন্ডাস্ট্রিতে জব করছো? স্যার এর মধ্যে যদি উনি আরো চেঞ্জ করতেন তাহলে হয়তোবা স্যার ওনার স্যালারি রেঞ্জটা বা ওনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন ওনাদের আরো রেঞ্জ বেশি, কিন্তু উনি চেঞ্জ করেন নাই, শুধু একই ইন্ডাস্ট্রিতে আছেন। এই জন্য স্যার উনি আমাদের স্টেটের কততম ব্যাচের ছাত্র? উনি তাসমিয়া ম্যামদের এক বেচ জুনিয়র না বেসমেট ছিল তাসমিয়া ম্যামদের। ইয়েস, ইয়েস, ইয়েস। তাহলে দেখো, তুমি চিন্তা করে দেখো যে উনি একটু ধৈর্য ধরে জিনিসগুলো শিখেছেন, তাই এখন তার কিন্তু মূল্য অনেক বেশি, ঠিক আছে? এটাই হলো কথা। হ্যাঁ, তো আমার মনে হয় যে আরো যাদের আরো প্রশ্ন থাকে, হ্যাঁ, আরো যাদের প্রশ্ন থাকে তারা প্রশ্ন করতে পারে, না হলে আমি একটু আমার টপিক গুলোতে চলে যাবো পড়াশোনা। প্রশ্ন আর কারো আছে? মারুফ, আর কিছু? মারুফই তো নাই, মারুফ কই খাওয়া হয়ে গেল। নাজমুল, নাজমুল হোসেন, কোন নাজমুল এটা? জানি না। শাকিলা, শাকিলা বন্ধ করো, মিউট করো নিজেকে। তো আমরা তাহলে একটু টপিকটাতে চলে যাই। তোমাদেরকে আজকে আমি যেটা পড়াবো একটু পড়িয়ে আমি ছাড়ি, না পড়ানোটা একেবারে নাজায়েজ হয়ে যাবে। স্যার এক্সামে কি কি থাকবে তা তো বললেন না স্যার। ও, এক্সামের টপিক কি কি থাকবে? জি স্যার। দেখো, এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম। স্যার নাজমুল হোসেন ওই আইডিটা দিয়ে আমি ঢুকছি স্যার, আমার ফোনে একটু প্রবলেম তো, মাঝে মাঝে বুঝতে পারি মাঝে মাঝে বুঝতে পারি না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমিও ওয়াজ করতেছো, একটা বন্ধ করে একটা চালু করো। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তো এনভায়রনমেন্ট থাকবে, ইকোসিস্টেম, রিসোর্স অফ এনভায়রনমেন্ট, আর থাকবে হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশন। এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম, রিসোর্স অফ এনভায়রনমেন্ট, ওজোন লেয়ার ডিপ্লেশন। ওকে, বোঝা গেছে? স্যার লাস্টেরটা একবার একটু বলেন। ওজোন লেয়ার ডিপ্রেশন লাস্ট যেটা পড়ালাম, বুঝতে পেরেছ? তাহলে এগুলো থাকবে, হ্যাঁ, এগুলো থেকে এমসিকিউ আর ট্রু ফলস, আর হচ্ছে তোমার ইয়ে থাকবে। আর তোমরা তোমাদের যাদের বকেয়া টকেয়া আছে, ঠিক আছে, তোমাদের যাদের বকেয়া আছে তারা কিন্তু বকেয়া পরিশোধ করে দিও। অর্থাৎ যাদের ডিউজ আছে, ইংলিশে না বললে আবার যদি না বুঝতে পারো সমস্যা হবে পরে। আচ্ছা, বায়ো রিমেডিয়েশনটা কি? বায়ো রিমেডিয়েশনটা হচ্ছে ইউজ অফ লিভিং অর্গানিজম টু ডিগ্রেড এনভায়রনমেন্টাল যে আমাদের পলিউটেন্ট গুলো রয়েছে, অর্থাৎ আমাদের এই যে দূষণকারী যে পদার্থগুলো, সেগুলো তো তোমার হচ্ছে একটা সময় মাটিতে মিশে যায়, তাই না? তো এই মিশে যাওয়া তাতে যে সাহায্য করে বা মিশে যাওয়ার যে প্রসেসটা, এটাকে আমরা বলি রিমেডিয়েশন, বা যেহেতু এটাতে লিভিং অর্গানিজম ইউজ করা হয় তাই এটাকে বলা হয় বায়ো রিমেডিয়েশন। ঠিক আছে, কি বলা হয়? বায়ো রিমেডিয়েশন। রিমেডিয়েশন মানে রিমেডিয়েট করা, অর্থাৎ ডিগ্রেড করা। এটা কাকে দিয়ে করা হয়? লিভিং অর্গানিজম দিয়ে করা হয়। আমাদের এনভায়রনমেন্টে অনেক পলিউশন হয়, তাই না? এবং অনেক ধরনের পলিউটেন্ট আছে। এখন
এদেরকে তো আমাদের হচ্ছে তোমার আলটিমেটলি মাটিতেই মেশাতে হবে, তাই না? বা ডিগ্রেড করে এমন অবস্থায় আনতে হবে যেখানে আমার কোনো ধরনের প্রবলেম যাতে আমি ফেস না করি। ঠিক আছে, তো এটাকে আমি বলি হচ্ছে, এটাকেই আমি বলছি যে বায়ো রিমেডিয়েশন। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পারছো কিনা? একটু আওয়াজ দিলে ভালো হয়। আচ্ছা, এবং এটার সাহায্যে আমরা পলিউটেন্টটাকে এনভায়রনমেন্ট থেকে রিমুভ করতে পারি। ঠিক আছে, এছাড়া আমরা ফিউচার পলিউশনটাকেও আমরা রুখতে পারি। যে যখন আমরা ওই পলিউটেন্ট গুলাকে ভেঙে ফেলবো, তার কার্যকারিতা কমে যাবে। তার কার্যকারিতা যখন কমে যাবে, তখন কিন্তু ইজিলি তোমার হচ্ছে তোমার কি হবে, খুব সুন্দরভাবে আমরা ওই তোমার পলিউটেন্ট গুলাকে মাটিতে মিশিয়ে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এখানে আমরা কি কি লিভিং অর্গানিজম ইউজ করি? আমরা কিছু অ্যালগি বা অ্যালজি বলি, অ্যালজি, কিছু ফানজাই আমরা ফাঙ্গাস ইউজ করি, এবং কিছু ব্যাকটেরিয়া আমরা ইউজ করি এখানে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে বায়োরিমেডিয়েশন রিলেটেড কিছু টেকনোলজি আমি যদি বলি, আমরা এখানে ফাইটো রিমেডিয়েশন আছে, উদ্ভিদ দিয়ে যে রিমেডিয়েশনটা করা হয়। হ্যাঁ, বা তোমার বায়ো ভেন্টিং, বায়ো লিচিং, ল্যান্ড ফার্মিং, বায়ো রিয়েক্টর আমরা পড়েছি, কম্পোস্টিং, হ্যাঁ, বায়ো অগমেন্টেশন, এটা আমরা পরে পড়বো, বায়ো স্টিমুলেশন, হ্যাঁ, এই ধরনের, বা রাইজো ফিল্ট্রেশন, এগুলো আমরা করতে পারি। এখন এই ওয়েস্ট গুলাকে ট্রিটমেন্ট করার জন্য, মানে, এবং এই ওয়েস্ট যে আমরা ট্রিটমেন্ট করি, সেটা রিমুভাল এবং ট্রান্সপোর্টেশনের উপর ভিত্তি করে বায়ো রিমেডিয়েশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন সিটু বায়ো রিমেডিয়েশন, আর একটা হচ্ছে এক্স সিটু বায়ো রিমেডিয়েশন। ঠিক আছে, ইন সিটু বায়ো রিমেডিয়েশনটা কি? ইট ইজ দ্য ক্লিন আপ approach which directly involves the contact between microorganism and dissolved and used contaminants for biotransformation. আর এক্সিটুটা কি? এক্সিটুটা হচ্ছে it involves removal of waste materials and their collection at a place to facilitate microbial degradation. এর মানে হচ্ছে ইন সিটুটা আমরা কি করি, ধরো যেখানে আবর্জনাটা রয়েছে ওখানে আমরা হচ্ছে ওই লিভিং অর্গানিজম গুলা ছেড়ে দিই, ওরা ওখানে খেয়ে দেয়, ওগুলা খায় দেয়, ভাঙে। খায় দেয় মানে কি, আসলে ওরা ভাঙে, তাই না, ডিগ্রেড করে। ঠিক আছে, তো এই ধরনের আমার মনে হয় যে ওইখানে আমরা ছেড়ে দিই, অর্থাৎ ইন প্লেস যেটা হয়। আর এক্সিটু হচ্ছে যে আমার যেটা হয় যে আমি একটা আলাদা সেকশনে নিয়ে এসে সেটাকে কালেক্ট করি, তারপর সেটাকে আমি হচ্ছে মাইক্রোবিয়াল ডিগ্রেডেশনের জন্য মাইক্রোঅর্গানিজম গুলো ওখানে ছেড়ে দিই। হ্যাঁ, অর্থাৎ দুটাতে আমরা মাইক্রো অর্গানিজম দিচ্ছি, কিন্তু একটাতে যেখানে আছে ওখানে থেকে না তুলেই ওখানে দিচ্ছি, ওখান থেকে ঝামেলা শেষ। আরেকটা হচ্ছে না ভাই, আগে ওখান থেকে নিয়ে যাই, নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে করি। এটা হচ্ছে এক্সিটু বায়ো রিমেডিয়েশনটা আমরা মেইনলি ফুড প্ল্যান্ট, আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে সেখানে আমরা যে ওয়েস্ট প্ল্যান্ট, মানে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা, সেটা হচ্ছে এক্সিটু বায়ো রিমেডিয়েশন। হ্যাঁ, কারণ ওখানে আমরা মানে যেখানে আবর্জনাগুলো তৈরি হচ্ছে সেখানেই করছি না, তো ওদেরকে আলাদা একটি সেকশনে আনছি, ওটার থেকে আমরা ওখানে ওই ওয়েস্ট গুলোকে ডিগ্রেড করছি, এবং তারপরে আমরা সেটা ইন্ডাস্ট্রির বাইরে ছাড়ছি। এতে আমাদের কি হচ্ছে, এতে আমাদের মানে যে ওয়েস্টটা বেরোচ্ছে সেটা পরিবেশের কোনো ক্ষতি করছে না। বুঝতে পেরেছো ইনসিটু আর এক্সিটু? এনি কোশ্চেন, এনি ডাউট? ঘুম পাড়েনি মাসি পিসিরা সব আছো? জি স্যার, আছি স্যার। শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। বুঝতে পেরেছো? জি স্যার। শামীম, বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পেরেছো? না স্যার, আরেকবার একটু বললে স্যার ভালো হইতো স্যার। দেখছো,
কে বুঝতে পারছো তাকে একটু শামীমকে বোঝাও। কি হলো? ও ইয়ে নাই, কেউ নাই, কেউই বোঝো নাই? কি ব্যাপারটা কি? শামীম, কি বোঝো নাই বলো, কোনটা বোঝো নাই? স্যার নাম্বার 1 এবং নাম্বার 2 স্যার এই দুটো একটু যদি মানে এক্সপ্লেনেশন করতেন। আরে সোজা কথা, আমি তোমার রিমেডিয়েশন করবো তাই না, মানে আমি আমার আম, যে আবর্জনা আছে সেটাকে ডিগ্রেড করব। একটা হচ্ছে ইন প্লেস, আমরা ডিগ্রেড করছি, যেখানে আছে ওখান থেকে না সরাই আমরা মাইক্রো অর্গানিজম দিয়ে ওটাকে নষ্ট করে ফেলবো, ডিগ্রেড করে ফেলবো, ট্রিটমেন্ট করবো আর কি, হ্যাঁ। আরেকটা হচ্ছে আবর্জনাগুলোকে আমরা তুলে নিয়ে গিয়ে তোমার হচ্ছে পরবর্তীতে অন্য কোনো জায়গায় কালেক্ট করে সেখানে আমরা বায়ো রিমেডিয়েশন করবো। বোঝা গেছে? জি স্যার। এই আসলে আমি রেকর্ডিংটা দিতে চাই না, এই জন্য রেকর্ডিং দিলে হুট করে তোমরা আর কিছু করো না। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা অ্যাপ্লিকেশন অফ বায়োরিমেডিয়েশন পর্যন্ত পড়বো আজকে। বায়োরিমেডিয়েশন ইজ ইউজড ফর দ্য রিমেডিয়েশন অফ মেটাল, রেডিওনিউক্লিডস, পেস্টিসাইড আমাদের প্রচুর পেস্টিসাইড এর বর্জ্য আছে, আমাদের ফুয়েল, আমাদের প্রচুর ফুয়েল তৈরি হয়। তারপর হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, সেমি ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, কিছু এক্সক্লুসিভ তৈরি হয়, এক্সক্লুসিভ, এগুলো আমরা বায়োরিমেডিয়েশনে মানে দ্বারা এগুলোকে কিন্তু রিমেডিয়েট বা নষ্ট করে ফেলতে পারি। ইট ইজ আ ন্যাচারাল প্রসেস, ইট টেকস আ লিটল টাইম অ্যাজ অ্যান অ্যাকসেপ্টেবল ওয়েস্ট ট্রিটমেন্ট প্রসেস ফর কন্টামিনেটেড ম্যাটেরিয়াল সাচ এস সয়েল। এবং এটা যদি একটু টাইম লাগে, সরি আ লিটল টাইম, তো হ্যাঁ টাইম লাগে, একটু টাইম লাগে, হ্যাঁ, কিন্তু এটা একটি অ্যাকসেপ্টেবল ওয়েস্ট ট্রিটমেন্ট প্রসেস। ইট মে বি ইউজড টু ক্লিন আপ কন্টামিনেন্টস ফাউন্ড ইন সয়েল এন্ড গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারে আমরা অনেক সময় যে ফিটকিরি ছেড়ে দিই তাই না, ওরকম কিছু মাইক্রো অর্গানিজম আমরা ছেড়ে দিলে ওটা কিন্তু ইয়ে করে ফেলে। যেমন বায়োরিমেডিয়েশন প্রসেস আর একটা প্রসেস আমি বলি, আচ্ছা কিছুদিন আগে মশা মারার জন্য ব্যাং ছাড়া ইয়ে ছাড়া হলো না, মাছ ছাড়া হলো না, কাইন্ড অফ বায়োরিমেডিয়েশন। যদিও বায়োরিমেডিয়েশন না, মানে মশা মাছির জন্য না, মশা মাছির জন্য তো বায়োরিমেডিয়েশন হয় না, কিন্তু বিষয়টা অনেকটা এরকমই। বোঝা গেছে? জি স্যার। So it requires a very less effort and can often be carried out on site, often without causing a major disruption of normal activities. অর্থাৎ এটা খুবই কম মানে কষ্ট হয় এটা করতে, এবং এটা মানে নর্মাল অ্যাক্টিভিটি বাদ দিয়ে, ধরো ইন্ডাস্ট্রিতে একটা সেকশনে প্রোডাকশন চলছে, ওটাকে বাদ দিয়ে আমরা এই কাজটা করা লাগবে এমনটি নয়, দুটো একসাথে চলতে পারবে। It is applied in a cost-effective process as it is as it lost less than the other conventional methods. আচ্ছা এখানে মানে ব্যাপারটা হচ্ছে যে এটা খুব কস্ট ইফেক্টিভ, কারণ যতটুকু তুমি মাইক্রোঅর্গানিজম দিচ্ছ তার চেয়ে বেশি তোমার সে ময়লাগুলোকে ডিগ্রেড করে ফেলবে, পলিউটেন্ট গুলোকে ডিগ্রেড করবে, তার মানে একটু দিলেই অনেকটুকু হয়ে যাচ্ছে। It also helps in complete destruction of pollutants. Many of hazardous compounds can be transformed to harmless products. কি হচ্ছে যে তোমার এই কমপ্লিট ডিস্ট্রাকশনটা হয় পলিউটেন্ট দ্বারা, ঠিক আছে, কিছু হ্যাজার্ডাস কম্পাউন্ড যেগুলো একেবারেই আমাদের ফুড প্রোডাক্টের জন্য বা অন্যান্য পরিবেশের জন্য খারাপ, সেগুলোকে খুব ইজিলি ডিস্ট্রাকশন মানে ডিস্ট্রাক্ট করতে পারে। সিম্পল, লেস লেবার ইন্টেন্সিভ, এগুলোতে বলার কিছু না। ইকো ফ্রেন্ডলি, ডেফিনেটলি যেহেতু বায়ো কথাটা আছে, ডেফিনেটলি এটা কি হবে, ইকো ফ্রেন্ডলি হবে। কন্টামিনেন্টস আর ডিস্ট্রয়েড, নট সিম্পলি ট্রান্সফার টু ডিফারেন্ট এনভায়রনমেন্টাল মিডিয়া। হ্যাঁ একেবারে এটাকে তোমার
ডিস্ট্রয় করে ফেলা হয় কন্টামিনেন্ট গুলাকে, যে অন্যান্য মানে অন্য কোনো ফর্মে নিয়ে যাওয়া হয় না, একেবারে কমপ্লিটলি ডিস্ট্রাকশন হয়। হ্যাঁ, যে একটু পিএইচ কমাই দিলাম থাকুক এখানে কোনো সমস্যা হচ্ছে না, এরকমটা না, একেবারে পুরোপুরি আমাদেরকে মেরে ফেলা হয়। রিলেটিভলি ইজ অফ ইমপ্লিমেন্টেশন, এটা ইমপ্লিমেন্ট করাটা সহজ। ইফেক্টিভ ওয়ে অফ রিমেডিয়েটিং ন্যাচারাল ইকোসিস্টেম ফ্রম এ নাম্বার অফ কন্টামিনেন্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অপশন। এগুলো আমি বলেছি, এটা নিয়ে আর কিছু বলার নেই। সো আজকের ক্লাস আমি এটুকুই রাখবো। নেক্সট দিন আমরা বাকি রিমেডিয়েশনের চ্যাপ্টারটি শেষ করব। নেক্সট দিন তো শেষ করতে পারবো কিনা জানি না, নেক্সট দিন তো পরীক্ষা। তোমাদের পরীক্ষার সময় আমি দিব 30 টাইমস 30 মিনিট। ওকে, 30 টাইমস 30 মিনিট নিব। তার আগে হয়তো আমি একটু ডেমো নিয়ে নিব। তোমরা গুগল ডকে পরীক্ষা দিয়েছো মনে হয় না, গুগল ফর্মে? জি স্যার, দিয়েছি স্যার। তাহলে কি আর ডেমো নেওয়ার প্রয়োজন আছে? স্যার তারপরে দিয়ে দিলে যারা অ্যাটেন্ড করে নেই বা জানে না তার জন্য অবশ্যই সহজ হবে। বুঝে না স্যার। আচ্ছা, তো শুরুতে আমরা একটা ডেমো করবো হয়তো 5 মিনিটের জন্য, ঠিক আছে? ওটা কোনো রিলেটেড টপিক থাকবে না, অন্যান্য মজার টপিক থাকবে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো, ওটা স্যার আমি তখন আমার নেট চলে গেছিল, বের হয়ে গেছিলাম স্যার। সিলেবাসটা দিবেন বলেছিলেন স্যার, কি কি দিয়ে কি কি? দিয়েছি তো। জি স্যার। এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম, ওজোন লেয়ার ডিপ্লেশন, আরেকটা কি জানি দিলাম? পপুলেশন স্যার, হেলথ পপুলেশন। পপুলেশন এন্ড হেলথ। হ্যাঁ, জি স্যার। এইগুলো, এই কয়েকটা। ওকে, তো ঠিক আছে, তোমরা যাও, আমি আরো 20 মিনিট রেস্ট নিয়ে, আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে ম্যাথ ক্লাস শুরু করবো, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের বাইরে কম যাও।